পরিচয়ের সময়টুকুতে বলেছিলাম যে আমি 43তম বিসিএস এ প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। তবে এই বিসিএস ছিল আমার প্রথম বিসিএস, আমার অ্যাপিয়ার্ড দিয়ে আমার আবেদন করা। অ্যাপিয়ার্ডের বিষয়টা তুলে আনার কারণ হচ্ছে আমার একটা অবজারভেশন রয়েছে, মূলত যারা বিসিএস দেয় তাদের যে প্রথম বিসিএস যেটা থাকে এটা অনেকে সিরিয়াসলি নেয় না। মানে অ্যাপিয়ার্ড দিয়ে মোটামুটি 70 থেকে 80% সবাই প্রথম বিসিএসটা দেয় যে এটা যাক, আমি এটার অভিজ্ঞতা নিয়ে পরেরটা দিব। কিন্তু আবার উল্টা ঘটনা হচ্ছে, যারা এই প্রথম বিসিএসটা একটু সিরিয়াসলি দেয় ওদের ভিতর থেকে আবার মানে অ্যাপিয়ার্ড যারা সিরিয়াসলি দেয় ওরা হচ্ছে 70 থেকে 80% প্রথমটাতেই সফল হয়। আমার এরকম একটা অবজারভেশন রয়েছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, যারা এখন অনার্সে পড়তেছেন বা থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এরকম রয়েছেন, আপনারা যদি এখন থেকেই সিরিয়াস হন যে আমার যে সামনে যে বিসিএসটা আমি প্রথমে ভাবো ওইটাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, আগ থেকে আমি প্রস্তুতিটা নিব, তাহলে কি হবে, আপনি আপনার যে প্রথম বিসিএস যেটা ওটাতেই আপনি ক্র্যাক করতে সম্ভব হবে ইনশাআল্লাহ, যে জিনিসটা আমার টার্গেট ছিল। সো এই জিনিসটা মাথায় রেখে আমরা আমাদের এই ক্যারিয়ার বিদ্যাসাশী ক্যারিয়ার পেজ থেকে আমরা একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি। আশা করি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। আর এছাড়াও আমি হচ্ছি, আমার টার্গেট ছিল যে আমি যেন আমার প্রথম বিসিএস কোনো মতেই যেন মিস না যায়। আমি এই জন্য আমার মোটামুটি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার থেকেই আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম। আর আগ থেকে প্রস্তুতি নিলে একটা সুবিধা হয় কি, আপনার যে বিষয়গুলোতে সমস্যা রয়েছে ওগুলো আপনি আগ থেকেই সর্ট আউট করে সুন্দর করে আপনি ওগুলো ওভারকাম করতে পারেন এবং একটা লম্বা একটা সময় পান নিজেকে ঝালাই করে প্রস্তুত করে নেওয়ার জন্য। ওই জন্য যারা এখন অনার্সে পড়তেছেন বা বিসিএস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আপনারা যদি একটু আগ থেকে চিন্তা ভাবনা করেন তাহলে আপনাদের পথটা আরো সহজ হবে। আচ্ছা, আফরোজা এখন তুলিয়াফু কমেন্ট করেছেন, কিভাবে পড়াশোনা করেছিলেন রুটিন যদি বলতেন, কতটুকু পড়তে হবে আর কতটুকু পড়বো না বললে খুব ভালো হয়। জি, এই জিনিসটার জন্য আপনি যদি বিসিএস যে বিগত প্রশ্নগুলো রয়েছে আপনি যদি একটা প্রশ্ন ব্যাংক নেন তাহলে এই জিনিসটা আপনি নিজেই খুব সুন্দর করে আইডেন্টিফাই করতে পারবেন কোন জিনিসটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলবো আপনি প্রথমত যে বিসিএস এর বিগত যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন জিনিসটা পড়বো আর কোন জিনিসটুকু পড়বো না। মানে গুরুত্বপূর্ণ টপিক আপনি নিজেই বুঝে যাবেন কোনটা। আর রুটিনের যে বিষয়টা ওটা হচ্ছে এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে। তবে এই ক্ষেত্রে আমি একটা জিনিস করতে পারবো যে আপনি আপনার ফ্রি সময় কতক্ষণ রয়েছে বা আপনি পড়ার পিছনে কতটুকু সময় দিতে পারবেন, এই জিনিসটা যদি আপনি নিজে অ্যানালাইসিস করে বের করেন, ওই অনুসারে যদি একটা রুটিন করেন তাহলে আপনার নিজের জন্য সবচেয়ে সুবিধা হয়। আর এক্ষেত্রে আমি একটা পয়েন্ট অ্যাড করতে পারবো, কনসিস্টেন্সির বিষয়টা। আমি আমার নিজের প্রিপারেশনের সময় আমি যে জিনিসটা সবসময় বিশ্বাস করতাম, আমি হয়তো 10-12 ঘন্টা আমি পড়তে পারবো না, কিন্তু 6-7 ঘন্টা বা 4-5 ঘন্টা আমি যে সময়টুকু পড়বো এটা আমার কনসিস্টেন্সি থাকবে। এমন না যে আমি আজকে পড়ছি কালকে পড়বো এরপরের দিন আবার পড়বো না, এরকম না। আমার টার্গেট ছিল আমি প্রিলিমিনারির জন্য অন্তত 8 থেকে 10 মাস বা 6 থেকে 7-8 মাসের একটা সলিড প্রিপারেশন নিব এবং আমি কনসিস্টেন্সি বজায় রাখবো। যে সময়টুকু আমি পড়বো এটা হচ্ছে আমি রেগুলার কনসিস্টেন্সি বজায় রাখবো, একদিন পরে আরেকদিন রেখে দিব জিনিসটা এরকম না। বা কাউকে দেখে আমার খুব ইচ্ছা হলো আমিও প্রস্তুতি নেব আমিও বিসিএস দিব, জিনিসটা এরকম না। আগে আপনি নিজের ভিতর আনতে হবে আমি বিসিএসটা কেন দিব। এরকম আপনি যদি এরকম একটা টার্গেট ফিক্সড করেন, হ্যাঁ আমি এই জন্য আমি এটা অ্যাচিভ করতে চাই এই জন্য আমি বিসিএস দিব, এবং ওইটা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি কনসিস্টেন্সি বজায় রাখতে পারবেন। এবং এইভাবে যদি আপনি আপনার রুটিনটা সেট করেন তাহলে হচ্ছে আপনার আশা করি সমস্যা হবে না। আর আমি যদি এক্ষেত্রে আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করি, অনেকেই বলে ভাইয়া পড়তে আমার অনীহা হয়, পড়ায় আমি আগ্রহ পাই না, এটা আমি কিভাবে সমাধান করব। এই ক্ষেত্রে হচ্ছে আমি কি করছিলাম, আমার যখন অ্যাডমিশন টেস্টের সময় আমার কিছু ভুল ছিল, প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল। আমি আমার জার্নির গল্পে এটা অলরেডি শেয়ার করেছি, আরেকবার বলতেছি। ওই সময় আমার কিছু ঘাটতি ছিল। আমার এবার লক্ষ্য ছিল আমি ওই অ্যাডমিশন টেস্টের সময় যে ভুলগুলো আমি করেছি এইবার এই ভুলটা আমি করব না। সো আমার যখন অনীহা আসতো, পড়তে আগ্রহ আসতো না, তখন আমি ওই সময়টা কল্পনা করতাম যে এই ভুলটা আমি ওই সময় করেছি এখন করা যাবে না। সেম এরকম আপনারা যদি কোনো জিনিস ফিক্সড করে নেন যে আপনি কেন বিসিএসটা দিবেন, কেন প্রস্তুতি নেবেন, তাহলে দেখবেন আপনার যে অনীহাটা আছে এটা দূর হয়ে যাবে। মানে যখনই আপনার পড়ার আগ্রহ চলে যাবে তখন আপনি যদি ওইটা ভেবেন যে না আমি এই জন্য আমার পড়তে হবে, তাহলে দেখবেন যে আপনার পড়ার আগ্রহ অটোমেটিক ফেরত আসবে। আচ্ছা, একজন কমেন্ট করলো মহিবু আল রাসুল। আচ্ছা, আমি এক চোখে একবারে দেখি না, আমি কি অ্যাডমিন ক্যাডার হতে পারবো? আচ্ছা, অ্যাডমিন ক্যাডারের ওই অ্যাপ্লাই ক্রাইটেরিয়াতে আশা করি এটা কোনো সমস্যা হবে না, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, আশা করি সমস্যা হবে না, আপনি হতে পারবেন।
আপনি যদি প্রস্তুতি আপনার যদি ঠিক থাকে, আপনি যদি প্রিলিমিনারি রিটেন ভাইবা যথাযথভাবে উত্তীর্ণ হতে পারেন এবং মেরিট লিস্টে যদি আপনি শুরুর দিকে থাকেন, ইনশাল্লাহ আপনি অ্যাডমিন হতে পারবেন। প্রস্তুতি আপনি নিতে থাকেন। আচ্ছা, যে কথাটুকু বলতেছিলাম, আমি শুরু করছিলাম যে বিসিএস প্রস্তুতি কেন আগ থেকে আমরা একটু মানে এই বিষয়ে একটু কেন সিরিয়াস হব। আমরা যদি 45তম বিসিএস এর কাটমার্ক অ্যানালাইসিস করি এবং কতজন টিকাইছে ওই জিনিসটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো পিএসসি মোটামুটি এখন হার্ড লাইনের দিকে যাচ্ছে। 45তম বিসিএস এর কাটমার্ক এবং কত সংখ্যক টিকিয়েছিল ওইটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে পিএসসি এখন মোটামুটি কম টিকাবে, এটা একটু শিওর। মানে হয়তো 8-9 হাজার বেশি আর টিকাচ্ছে না, সামনে হয়তো আরো কম হইতে পারে। তো যদি এরকম হয় তাহলে কাটমার্ক অনেক বেড়ে যাবে, কম্পিটিশন অনেক বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন আমি পরে গিয়ে প্রস্তুতিটা শুরু করব, তাহলে আপনি কম্পিটিশন থেকে অনেক দূরে সরে যাবেন। এক্ষেত্রে সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হবে আপনি যদি প্রিপারেশনটা আগ থেকে শুরু করেন। এই জন্যই মূলত আমাদের এই যে ক্যারিয়ার বিদ্যাসাসী ক্যারিয়ার পেজ থেকে আমরা ওই যে ফাউন্ডেশন কোর্সটা অফার করতেছি, এটাতে আপনারা যুক্ত হতে পারেন। তাহলে আশা করি আপনাদের যথাযথ গাইডলাইন দিতে আমরা সক্ষম হব, আর আপনারা আমাদের থেকে উপকৃত হবেন। আর আরেকটা জিনিস যেটা অনেকেই আমাকে প্রায় প্রশ্ন করেন যে ভাই পড়ি তো অনেক কিন্তু মনে থাকে না, ভুলে যাই। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, প্রিলিমিনারির পড়ার জিনিসটাই হচ্ছে এরকম, আপনি একই জিনিস বারবার পড়তে হবে। আপনি প্রথমবার যখন পড়তে যাবেন আপনি মনে থাকবে না আপনার, আপনি ভুলে যাবেন। দ্বিতীয়বার পড়তে গেলে আপনি ওই জিনিসটা সম্পর্কে আরেকটু আইডিয়া ভালো পাবেন। তৃতীয়বার পড়তে গেলে আপনি আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। মানে বিসিএস প্রিলিমিনারি বা এই পড়াগুলাই হচ্ছে এরকম, আপনি একই জিনিস বারবার পড়তে হবে। আপনি প্রথমবার পড়লে একটু না বুঝলেও দ্বিতীয়বার পড়লে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। সেম জিনিস যখন আপনি বারবার পড়বেন এটা আপনার মাথায় গেঁথে যাবে, আপনার এগুলো অটো মনে থাকবে। আমি সেই 43তম বিসিএস এর সময় আমি প্রিলিমিনারির জন্য প্রস্তুতিটা নিয়েছিলাম এবং ওই প্রস্তুতি নিয়েই আমার আলহামদুলিল্লাহ 44-45 মানে টোটাল সামনে দুইটা প্রস্তুতি সহকারে বিসিএস সহকারে ব্যাংকেরও বেশ কয়েকটা প্রিলিমিনারি আমি সুন্দর মতো উত্তীর্ণ হইতে পেরেছিলাম, কারণ হচ্ছে আমি ওই সময় ভালো করে একটা প্রস্তুতি নিয়েছিলাম। সো আপনারা যদি এরকম 6-7-8 মাসের একটা সলিড প্রিপারেশন নেন প্রিলিমিনারির জন্য, তাহলে আপনাদের আর ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, ইমরান আহমেদ ভাই কমেন্ট করেছেন আমি ম্যাথে অনেক উইক, কি করা যায় ভাই? হ্যাঁ, আমাদের আসলে ম্যাথ এবং ইংরেজি এই দুইটা আমাদের জাতীয় সমস্যা। তো এক একজন এক এক সাইডে উইক, এই ক্ষেত্রে আপনি এটা আইডেন্টিফাই করছেন মানে আপনার অর্ধেক কাজ শেষ। আপনি ধরতে পারছেন যে আপনি এই জায়গায় আপনার সমস্যা আছে, এখন আপনার কাজ হবে এই সমস্যাটা সমাধান কিভাবে করা যায়। যেহেতু আপনি বুঝতে পারছেন আপনি ম্যাথে আপনি উইক, তাহলে আপনার প্রথম কাজ হবে আপনি ম্যাথে একটু বেশি সময় দেওয়া। অন্য সাবজেক্টের তুলনায় আপনি ম্যাথে যদি একটু বেশি সময় দেন, ম্যাথ নিয়ে যদি একটু কাজ করেন, তাহলে আপনার এই সমস্যাটা কেটে যাবে ইনশাল্লাহ। আর এই ক্ষেত্রে হচ্ছে ম্যাথ এখন এই যে 45তম লিখিত আমরা যদি ম্যাথ কোশ্চেন দেখি, আমরা দেখতে পাবো ম্যাথ মোটামুটি এখন নবম-দশম শ্রেণী বেসড হয়ে গেছে। আপনি 9-10 এর ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা আপনি ক্লিয়ার করে নিতে পারেন সিলেবাস ধরে। তো সিলেবাসের বাইরেও কিছু দিচ্ছে, আমরা এই যে এবারও দেখলাম বিস্তৃতি থেকে কোশ্চেন হয়েছে, ওইটা সিলেবাসে ছিল না। তো আপনি লাস্ট 35তম থেকে 44তম এই যে বিগত কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করে মানে কোন টপিক থেকে আসতেছে, এবং সাথে যদি আপনি 9-10 এই যে বই এই দুইটা যদি আপনি ক্লিয়ার করে নিতে পারেন, আপনার ম্যাথের সমস্যা ইনশাআল্লাহ কেটে যাবে। আচ্ছা, মুহিবু আল রাসুল ভাই কমেন্ট করেছেন কতদিন আগে থেকে প্রিপারেশন শুরু করা উচিত? এক্ষেত্রে আপনি যত আগে থেকে শুরু করবেন আপনার প্রেশারটা তত কম হবে। ধরেন আপনি যদি সেকেন্ড ইয়ার থেকে শুরু করেন তাহলে হচ্ছে আপনি একদম অনেক বেশি সময় যে আপনার এই ক্ষেত্রে দিতে হবে এরকম আপনার লাগবে না। আপনি বাংলা বা ইংরেজি এরকম কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি অনেক বেশি সময় দেওয়ার আপনি সুযোগ পাবেন, সাথে আপনার যে একাডেমিক যে পড়াশোনা আছে ওগুলো আপনি অনেক সময় দিতে পারবেন। তো যত আগ থেকে শুরু করা যায় একাডেমিক এবং ক্যারিয়ার দুই পড়াশোনা আপনি খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারবেন। সো আপনার সিদ্ধান্ত হচ্ছে আপনি যত আগ থেকে শুরু করতে পারেন, যদি ক্যারিয়ার নিয়ে যদি আপনার ভালো কিছু টার্গেট থাকে। ওকে, এইচ মাহিন ভাই কমেন্ট করেছেন কিভাবে প্রিলি এবং রিটেন একসাথে প্রস্তুতি নেওয়া যায় সেই বিষয়ে একটু ধারণা দিবেন ভাইয়া। হ্যাঁ, আপনি যদি যদি একদম ডিপ প্রিপারেশন নেন, এখানে আপনার রিটেনের অনেকটুকু অংশ কভার হবে। এক্ষেত্রে আমি বলবো আপনি যখন প্রিলিমিনারির জন্য আপনার যে বই রয়েছে ওগুলা যখন আপনি কোনো টপিক পড়তে যাবেন, তখন সাথে যদি আপনার রিটেনের প্রশ্ন ব্যাংক যদি আপনার সংগ্রহে থাকে, ধরেন আপনি বাংলাতে চর্যাপদ আপনি পড়তে গেলেন, তখন আপনি প্রিলিমিনারি বই থেকে আপনি চর্যাপদ অংশটুকু পড়লেন, এই সাথে যদি আপনি রিটেনে একটু দেখেন যে বিগত 2-3টা বিসিএস এ এই যে চর্যাপদ থেকে রিটেনে কি প্রশ্ন আসছে, এটা যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন হ্যাঁ আসলে তো প্রিলি এবং রিটেন এই দুইটা জায়গায় সেম। এভাবে আপনি প্রত্যেকটা সাবজেক্ট যদি আপনি বিগত প্রশ্ন মানে লিখিত আর বিগত প্রশ্নগুলো যদি আপনি প্রিলিমিনারির সাথে একটু মিলিয়ে দেখেন মানে টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ, তাহলে আপনি ধরে মানে বুঝতে পারবেন কিভাবে দুইটার যৌথ প্রিপারেশন নিতে হবে।
আচ্ছা, ফারজানা রাশিদ আশা, একাডেমিক পড়াশোনার সাথে বিসিএস প্রস্তুতি নিতে গেলে বা পড়া করতে গেলে মনে হয় এলোমেলো হয়ে যায়। না, হবে না। আপনি যদি রুটিন ভাগ করে নেন যে আমি এতটুকু সময় 2 ঘন্টা, মানে আপনি যদি আগ থেকে শুরু করেন তাহলে হচ্ছে কি হবে, আপনি ওই ক্যারিয়ার রিলেটেড যে বইগুলো রয়েছে ওগুলো তো অনেক বেশি সময় দেওয়া লাগবে না। ধরেন আপনি 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টা যদি আপনি শুধু ক্যারিয়ার রিলেটেড যে বইগুলো রয়েছে, জব রিলেটেড যে বইগুলো রয়েছে এগুলো পড়লেন, বাকি সময়টুকু আপনি একাডেমিক পড়লেন, কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনার জন্য আমি বলতে পারি, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম আমারও তখন আমার এরকম হয়েছিল, আমার 43 অথবা 44তম লিখিত সময় আমার এমবিএ এর একটা পরীক্ষা, মানে ডিপার্টমেন্টে এমবিএ এর একটা পরীক্ষা ছিল, সাথে আমার ওখানে বিসিএস এর মানে সাবজেক্টিভ যে পরীক্ষাটা ছিল ওইটাও ছিল। মানে একদিন আগে আমি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করছিলাম, এর পরের দিন গিয়ে আমি আবার বিসিএস এর ওইটাতে অ্যাটেন্ড করছিলাম। কারণ এটা আমার কিভাবে সম্ভব হয়েছিল, আমি প্রিপারেশনটা আগ থেকে নিয়েছিলাম এবং দুইটার রুটিন করে ব্যালেন্স করতে পারছিলাম। এখন আপনি যদি এরকম একটা রুটিন করে নেন তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। দেলোয়ার ভাই কমেন্ট করেছেন, এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত নতুন করে ভোকাবুলারি এবং ফ্রেজ পড়া ঠিক হবে? আচ্ছা, ভোকাবুলারি এবং ফ্রেজ যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পড়াশোনা। এগুলা হঠাৎ করে 1 মাসে আপনি এটাতে ভালো করতে পারবেন না। সো আমি বলবো, যদি আপনি পরীক্ষার আগ পর্যন্ত বলতে যদি আপনি 46তম প্রিলিমিনারি বুঝান, তাহলে আমি বলবো এখন নতুন করে আর ভোকাবুলারি বা ফ্রেজ নতুন করে মুখস্থ করতে আপনি চাইলেও পারবেন না। তবুও আপনি এখন মানে অল্প অল্প করে অন্তত বিগত কিছু জন আপনি দেখতে পারেন। মানে আপনি তো নতুন করে অনেক ভোকাবুলারি শিখতে পারবেন না, অন্তত যেগুলা বিসিএস বিগত আসছে বা অন্যান্য জবে বিগত আসছে অল্প অল্প, ওখানেও হিউজ সংখ্যক আছে। ওগুলা থেকে যদি আপনি অল্প সংখ্যক, যে এখন যে এই 1-2 মাসেও যদি আপনি যতগুলো পড়বেন এগুলো আপনার পরে কাজে লাগবে। সো আমি নতুন করে পড়তে বলবো না, তবে যদি আপনার সম্ভব হয় বিগতগুলো অন্তত অল্প অল্প হলেও দেখতে পারেন। আচ্ছা, খন্দকার জাহিদ হাসান ভাই, সরকারি কিংবা বেসরকারি ব্যাংকে সিজিপি এর কোনো ধরাবাঁধা গ্রেড আছে নাকি শুধু ফার্স্ট ক্লাস থাকলে হবে চলবে? না, মানে সিজিপিএ কোনো ম্যাটারই করে না আপনার জব ফিল্ডে। আপনি এই বিগত যে ফলাফলগুলো দিয়েছিল ওই সময় আপনি অনেক নিউজ দেখবেন যে অনেক কম সিজিপি নিয়েও জেনারেল ক্যাডার হচ্ছে। সো আসলে ব্যাংক এবং সরকারিতে আসলে সমস্যা হয় না, কিন্তু বেসরকারি কিছু কিছু ক্ষেত্রে রিকোয়ারমেন্ট থাকে। আপনি যেহেতু বেসরকারি ব্যাংকের কথা উল্লেখ করছেন, ওই জায়গায় বেসরকারি কিছু ব্যাংকের সিজিপিএ রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, এরপরে আমি যে কথাটা বলবো আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা প্রস্তুতি নেওয়ার সময় নোট করার অভ্যাসটা একটু গড়ে তুলতে হবে। এটা আমি নোট করে পড়ার মানুষ ছিলাম না, কিন্তু এই প্রস্তুতি নিতে এসে আমি দেখলাম যে নোট করে পড়লে পড়াগুলো অনেক সুন্দর করে গোছানো হয়। সো যেই টপিকটা আপনার কাছে এলোমেলো মনে হবে, আপনার কাছে মনে হচ্ছে আপনি এই টপিকটা একটু ঝামেলা মনে হচ্ছে, বুঝতে পারছেন না, ওই টপিকটা যদি আপনি একটু সময় দিয়ে মানে নোট করে পড়ে নেন তাহলে হচ্ছে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে ওই কনসেপ্টটাকু। আমি বলতে পারি, আমি যখন মানে ইংরেজি প্রিপারেশনটুকু যখন নিচ্ছিলাম, গ্রামার গ্রামার আমার কাছে এলোমেলো লাগতো। মানে নতুন কিছু টপিক ছিল ওগুলো একটু এলোমেলো লাগতো, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের সময় আমার ওই গ্রামার পড়া লাগে নাই, ওই জন্য আমি এইটার সমস্যাটুকু একটু ফেস করতাম। তো এই জন্য আমি কি করছিলাম, আমি দেখতাম জেরান পার্টিসিপল, প্রেজ, ক্লজ, এই টপিকগুলো থেকে মানে প্রতিনিয়ত কোশ্চেন হয় বিসিএস এ। তো আমি কি করলাম, আমি একটা নোট খাতা নিলাম, নিয়ে জেরান এবং পার্টিসিপল নিয়ে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এই জায়গাগুলোতে যত ভিডিও আছে আমি এগুলো খুঁজে বের করলাম এই টপিক নিয়ে। নিয়ে সবগুলা ভিডিও দেখে সাথে বই রেখে আমি আমার মতো অ্যানালাইসিস করে সুন্দর করে আমি ওগুলা নোট করে সাজাই নিয়েছিলাম। এরপরে ইনশাল্লাহ আমার এই টপিকগুলো তার সমস্যা হইতো না। সো আপনারা যদি নোট করার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে যে টপিক আপনার কাছে এলোমেলো মনে হবে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, ঝামেলা হবে না। আচ্ছা, এইচ মাহিন ভাই কমেন্ট করেছেন, ভাইয়া ইংলিশ গ্রামারের জন্য কোন বই ফলো করলে সবচেয়ে ভালো হবে, আর ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার উপায় কি? আচ্ছা, গ্রামারের জন্য আমি ওই মাস্টার যে বইটা রয়েছে আমি ওইটা ফলো করছিলাম। তবে একটু আগেই তো বললাম মাস্টার পড়ছিলাম, ঠিক আছে, বিগত কোয়েশ্চেন দেখার জন্য। সাথে আমার যে টপিকের সমস্যা হইতো ওই টপিকগুলো আমি ওই বই এবং ফেসবুক, ইউটিউবে এই টপিক নিয়ে অনেক ভিডিও পাবেন আপনি। ওগুলা যখন বেশ কয়েকটা আপনি দেখবেন, আপনি সুন্দর করে ওগুলো আপনি গোছাই নিতে পারবেন। এরপর আপনি ওই যে আমি যে মাস্টার বইটা বললাম ওখান থেকে বিগত প্রশ্ন আপনি সুন্দর করে পড়ে নিলে টপিক ওয়াইজ শেষ হয়ে যাবে আসলে। আর ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার উপায়, ফ্রি হ্যান্ড রাইটিং ও সেম, এটা হচ্ছে ওই ভোকাবুলারি যে জিনিসটা কথা বলছিলাম, একটু লম্বা সময় আপনি ওইটা ভোকাবুলারি গুলা পড়তে হবে। আর ভোকাবুলারি যখন পড়বেন, পড়ার ক্ষেত্রে কি করবেন, ওগুলা সরাসরি মুখস্থ না করে যে ওয়ার্ড গুলা রয়েছে ওই ওয়ার্ড গুলা নিয়ে আপনি প্র্যাকটিক্যালি সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। তো কি হবে, তাহলে আপনার ইংরেজি যে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়টুকু রয়েছে ওইটাও ক্লিয়ার হবে, সাথে হচ্ছে আপনার যে ভোকাবুলারি যে শব্দ ভান্ডার ওইটা অনেক সমৃদ্ধ হবে। আমি এভাবে করার ট্রাই করতাম। তারপরে ডেইলি স্টার থেকে আমি ওই একটা খাতা করে, নোট খাতার কথা যেরকম বলছিলাম, ওখানে ওরকম ডেইলি স্টার থেকে এখন বিভিন্ন পেজও এই মানে ট্রান্সলেশন বলেন এগুলো নিয়ে লেখালেখি হয়,
ওগুলো আমি সুন্দর করে নোট করে পড়ার চেষ্টা করতাম। এবার যদি মোট কথা আপনি যদি একটু সময় দেন ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে ভোকাবুলারি ওই শব্দগুলো পড়বেন, ওগুলা দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায় এটা চেষ্টা করবেন। সাথে হচ্ছে আপনি এখন থেকেই যদি প্রিলিমিনারি প্রিপারেশনে নেন, সাথে যদি আপনি একটা ট্রান্সলেশনের বই নিয়ে আসেন, বাজারে অনেক বই পাওয়া যায়। আমি এম মহিউদ্দিন নামে একজন লেখকের একটা বই ছিল, ওইটা পড়তাম। ওইটা যদি নিয়ে আসে এখন থেকে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এটা কেটে যাবে। আচ্ছা, আর সায়ন একটা স্টাডি প্ল্যান বা সাজেশন দিতে চেয়েছিলেন, একটু দিয়ে দিলে। আচ্ছা ভাই, দিবে ইনশাল্লাহ। সার্কুলার যে আছে চোখের দৃষ্টিভঙ্গি 6 থাকতে হবে, সো 100। আচ্ছা, এই রিকোয়ারমেন্টটা কি পুলিশ ক্যাডারের জন্য ছিল নাকি অ্যাডমিনের জন্য ছিল? আপনি কাইন্ডলি আরেকবার দেখে নেবেন। আমার এই বিষয়টা আমি ক্লিয়ারলি বলতে পারছি না। আমি যতটুকু জানি পুলিশ ক্যাডারের জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে স্পেশালি। যদি এখন অন্যান্য ক্যাডারের জন্য যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই এগুলো আপনার ফিল আপ করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, অনেকেই বলেন যে পড়ি না, মানে পড়ি ঠিক আছে কিন্তু মনে থাকে না। যে মনে না থাকার যে বিষয়টা, মনে আসলে শুরুতে কারো মনে থাকে না। পড়তে গেলে মানে প্রথমে যখন পড়তে যাবেন আপনি এগুলা ভুলে যাবেন, দ্বিতীয়বার পড়তে গেলে এটা ভুলে যাবেন। মনে না থাকার বিষয়টা হচ্ছে এরকম, আপনি মনে থাকবে না বা ভুলে যাবেন, এই জিনিসটা মাথায় নিয়ে যখন আপনি প্রিপারেশনটা শুরু করবেন তখন দেখবেন যে আপনার ভিতর প্রেশার কাজ করবে না। আপনি সুন্দর করে যখন একটা বইয়ের টপিক ওয়াইজ যখন ধরে ধরে পড়া শুরু করবেন তখন, এবং একই টপিক যখন অনেকবার পড়বেন তখন এই যে মনে না থাকার যে বিষয়টা, এটা ইনশাল্লাহ কেটে যাবে। আর আরেকটা প্রশ্ন যেটা আমি নিজেও আমার যখন প্রস্তুতি নিচ্ছিলাম শুরুতে, তখন আমার মাথায় আসতো বিসিএস এর সিলেবাসটা হচ্ছে সমুদ্র সমান সিলেবাস, এই সিলেবাস আমি কিভাবে শেষ করব? প্রিলি বলেন লিখিত বলেন দুইটারই সিলেবাস অনেক সমুদ্র সমান সিলেবাস, এত বড় সিলেবাস আমি কিভাবে শেষ করব? তো এই ক্ষেত্রে আমি বলবো, ধরেন 6-7টা সাবজেক্ট আছে, আপনি এই সাবজেক্টগুলোকে এত বিশাল আকারে না দেখে আপনি একটা সাবজেক্ট সিলেক্ট করবেন। সেম একটা সাবজেক্টের ভিতরে অনেক টপিক আছে, অনেক চ্যাপ্টার আছে, আপনি ওই অনেক টপিক অনেক চ্যাপ্টার বাদ দিয়ে আপনি একটা টপিক ফিক্সড করেন। এরপরে ওই টপিকে আপনি যদি সময় দেন, ওই টপিক নিয়ে যদি কাজ করেন, এই টপিক আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই টপিক ক্লিয়ার হলে আপনি পরবর্তী টপিকে যাবেন। মোট কথা হচ্ছে বড় সিলেবাসটাকে যখন আপনি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেবেন, তাহলে এই সিলেবাসটা আপনার আরো অনেক বড় মনে হবে না। আপনি যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিয়ে আপনি যখন আলাদা আলাদা করে সময় দিয়ে শেষ করে নেবেন, তাহলে এটা সুন্দর করে সিলেবাসটা শেষ হয়ে যাবে। সো এত বড় সিলেবাস দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনি বাজারে যে বইগুলা পাওয়া যায় এই বইগুলা নিন, নিয়ে টপিক ওয়াইজ সিলেক্ট করেন, টার্গেট করেন আমি আজকে এতটুকু পড়বো, এই সপ্তাহে আমি এতটুকু পড়বো। আপনি এই সপ্তাহের পড়া আপনি সিলেক্ট করেন বা আজকের দিনের পড়া আপনি নির্ধারণ করেন। আপনি ছোট ছোট অংশে যখন ভাগ করে নেবেন তখন বড় সিলেবাসটা আপনার কাছে অনেক ছোট মনে হবে। মানে এইভাবে টপিক ওয়াইজ আপনি শেষ করে ফেললে সিলেবাসটা একসময় শেষ হয়ে যাবে। আচ্ছা, মাহিন ভাই কমেন্ট করেছেন ট্রান্সলেশনের জন্য সবচেয়ে ভালো বই কোনটা হবে ভাই, একটু জানাবেন। আমি ওই যে বললাম মহিউদ্দিন নামে একজনের একটা ট্রান্সলেশনের বই ছিল, ওই বইটা আপনি যদি মহিউদ্দিন বলেন দোকানে গিয়ে ওই বইটা পাবেন, আমি ওইটা করছিলাম। আচ্ছা, দেলোয়ার নৈতিক মূল্যবোধ ও সুশাসনের জন্য বিগত সালের প্রশ্ন দেখলেই ফিলের জন্য যথেষ্ট হবে। হ্যাঁ, আমি এটা নিয়ে একটা লেখাও লিখেছিলাম। এখানে হচ্ছে ধরেন 35 থেকে 44তম বিসিএস পর্যন্ত 45তম বিসিএস পর্যন্ত সম্ভবত 90টা প্রশ্ন আছে টোটাল। আপনি এই 90টা প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে শেষ করেন, আপনি ইনশাল্লাহ 2-3টা বা 3-4টা এখান থেকে কমন পাবেন, মানে হুবহু ওখান থেকে কমন পাবেন। মানে ওই 90টা প্রশ্ন যদি আপনি ব্যাখ্যা সহকারে শেষ করতে পারেন। এরপরে ট্রান্সলেশনের জন্য বেসিক ভিউ যে বইটা রয়েছে, এই বইটা অনেক সমৃদ্ধ। আপনি ওখান থেকে যদি টপিক ওয়াইজ শেষ করে নেন, আসলে নৈতিকতা সুশাসন যে বিষয়টা রয়েছে এটা ঝামেলা মনে হবে না। আবার এই টপিকে অনেকের একটা ধারণা রয়েছে, এটা হচ্ছে কনফিউজিং, এটা দেখাইলে আমার নেগেটিভ আসবে, সো এটা আমি স্কিপ করব। আমি বলবো আপনি এই চিন্তা করে এই জিনিসটা স্কিপ করলে আপনি মানে 7 থেকে 8টা নাম্বার আপনি বা 6 অ্যাটলিস্ট 6 থেকে 7টা নাম্বার আপনি হারাবেন। এই জিনিসটা যদি আপনি ওই 90টা যে বিগত প্রশ্ন রয়েছে এগুলো যদি পড়েন আপনি 3-4 পাবেন। সাথে বেসিক ভিউ থেকে যদি আপনি টপিক ওয়াইজ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেন, আরো 2-3টা আপনি পাবেন। আর কিছু প্রশ্ন থাকে এগুলো কমন সেন্স থেকেও দাগানো যায়। সো আপনি মোট কথা এখানে যদি আপনি সময় দেন তাহলে এখানে আপনি 7-8 পাবেন। এরপর হচ্ছে আর এস সয়ন, ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত? ম্যাথের কথা উপরে একবার বলছিলাম, তবু আবার বলি। এখন ম্যাথে হচ্ছে দেখলাম যে মানে 19 বেসড কোয়েশ্চেন হচ্ছে। এবার যদি লিখিত প্রশ্ন আপনি খেয়াল করেন তাহলে দেখবেন মানে নবম দশম শ্রেণীর যে জেনারেল এবং হায়ার ম্যাথ রয়েছে, আপনি বিসিএস এর সিলেবাসের সাথে মিল রেখে ওই টপিকগুলো যদি আপনি শেষ করে নেন 19 এর বই থেকে, এবং বাজারে যে বইগুলো পাওয়া যায় ওখান থেকে যদি আপনি বিগত কোয়েশ্চেনগুলো সলভ করে নেন, এই দুইটা যদি একত্রিত করে শেষ করেন আসলে শেষ হয়ে যাবে সুন্দর মতো। এরপরে হচ্ছে হাবিবুর রহমান নাহিদ, পুলিশ ক্যাডারের রিকোয়ারমেন্ট ছিল 6। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম, পুলিশ ক্যাডারে কিছু রিকোয়ারমেন্ট ছিল, অ্যাডমিনের জন্য আছে কিনা আমি জানি না। হাবিবুর রহমান নাহিদ, ভাইয়া লাস্ট টাইম জিকে প্রিপারেশন কিভাবে নিব?
হ্যাঁ, শেষ সময়ে আমি যে জিনিসটা করতাম, এই সময় হচ্ছে যে আমি আগ থেকে আরো 5-6 মাস আগ থেকে যে প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশন নেওয়ার সময় আমি একটা নোট খাতা করছিলাম। নোট খাতাতে তো সব বিষয় আনি নাই, যেগুলা গুরুত্বপূর্ণ যে জায়গা থেকে গুলা থেকে প্রশ্ন সব সময় হয় বা আমার কনফিউশন হয়, ওই জায়গাগুলো আমি নোট খাতা করে রাখছিলাম। তো এই শেষ সময়ে আসি আমি ওই নোট খাতাটা দেখতাম। আর আরেকটা জিনিস করতাম, আমার কাছে যে বইটা আছে, এটা MP3 হোক, বেসিক ভিউ হোক, যে বইটা আছে ওই বইয়ের শেষে যে বিগত কোয়েশ্চেন গুলো আছে, আমি ওই বিগত কোয়েশ্চেন গুলা বারবার পড়তাম। মানে শেষ সময় আমি রিভিশন দিতাম এভাবে। এবং সাথে হচ্ছে কিছু টপিক আছে, মানে বিগত তো পড়তাম, সাথে কিছু টপিক আছে ওগুলা তো অনেক ডিটেলস পড়তে হয়, যেরকম সংবিধান। সংবিধান শুধু বিগত পড়ে গেলে হবে না, তো ওই জাতীয় টপিক গুলো একটু বিস্তারিত পড়ার চেষ্টা করতাম। আর এই সময় অনেকে ডাইজেস্টও পড়ে, আমি যেহেতু ওই সাবজেক্ট ওয়াইজ আলাদা বিগত প্রশ্ন এবং যে টপিক একটু বিস্তারিত পড়তে হবে ওরকম পড়তাম, ওই জন্য আমি ডাইজেস্ট করি নাই। আপনি চাইলে ডাইজেস্ট থেকেও পড়তে পারেন। আচ্ছা, এরপরে আরেকটা যদি কথা বলি, কনসিস্টেন্সির বিষয়টা আমি বলি। এখানে বিসিএস আপনি যখন প্রিপারেশন নিতে যাবেন, কনসিস্টেন্সি বিষয়টা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। আপনি ধরেন আজকে পড়লেন, এরপরে আবার এক সপ্তাহ পড়লেন, এরপরে আবার পড়লেন না, এরকম না পড়ে আপনি কম কম পড়েন, তবে রেগুলার পড়েন। এই কনসিস্টেন্সি বজায় রাখাটা খুবই জরুরি। আর আপনার মাথায় সবসময় একটা জিনিস রাখবেন, আমার 8 থেকে 10 মাসের বা অ্যাটলিস্ট 7-8 মাসের একটা সলিড প্রিপারেশন আমার নিতেই হবে। এই নেওয়া ছাড়া আমার আসলে প্রিলিমিনারি ক্র্যাক করা অনেক কঠিন হয়ে যাবে। সো কনসিস্টেন্সি বজায় রেখে আপনি যতটুকুই পড়েন, 5 ঘন্টা পড়েন, 6 ঘন্টা পড়েন, 7 ঘন্টা পড়েন, তবে রেগুলার পড়তে হবে। এই জিনিসটা যদি আপনি ধরে রাখতে পারেন, 7-8 মাস যদি আপনি এভাবে সময় দেন, আপনি দেখবেন যে আপনি প্রিলিমিনারিতে প্রো হয়ে গেছেন। আপনার সামনে যে প্রিলিমিনারি হবে বা অন্যান্য জব যে এক্সাম গুলো হবে, এগুলো ইজিলি আপনি ওভারকাম করতে পারবেন। আচ্ছা, চয়ন ভাই কমেন্ট করছেন, ভাইয়া বাংলার জন্য কোন বইটা বেস্ট হবে? বাংলার জন্য বাজারে অনেক বই রয়েছে, তবে আমি অগ্রদূত পড়েছিলাম। অগ্রদূত পড়তাম, আর আমি লাইভ MCQ অ্যাপসও রেগুলার পরীক্ষা দিতাম, ওখানে ওদের যে টপিক গুলো বা আর্কাইভ রয়েছে ওখান থেকেও পড়তাম। তবে আমি গাইড বই হিসাবে অগ্রদূত মোটামুটি পড়তাম। ভাই ডাইজেস্ট কখন পড়া উচিত? বিষয়ভিত্তিক প্রস্তুতি নিলে ডাইজেস্ট পড়তে হবে কিনা? না, ডাইজেস্ট পড়া ম্যান্ডেটরি না। আমি নিজে 3টা BCS এর একটা তো আমি ডাইজেস্ট পড়ি নাই, কারণ হচ্ছে আমি সাবজেক্ট ভিত্তিক আমার যে বইগুলো রয়েছে ওই বইগুলো আমি পড়তাম। এখন আপনি ডাইজেস্ট মূলত কখন পড়া উচিত, মানে ডাইজেস্ট অনেকে পরীক্ষার 1-2 মাস আগ থেকে পড়ে। তো আপনি যদি চাইলে 1-2 মাস আগ থেকে এখন এই যে 46তম জন্য আপনি ডাইজেস্ট এখন পড়তে পারেন। আর আমি ডাইজেস্ট পড়তাম না, কারণ হচ্ছে আমার ওই যে বিষয়ভিত্তিক ওখান থেকে আমি পড়তাম। আপনি যদি বিষয়ভিত্তিক ওরকম পড়েন তাহলে হচ্ছে আর ডাইজেস্ট পড়া লাগবে না। সৌরভ হোসেন, নবম দশম শ্রেণীর গণিত বিজ্ঞান কি নতুন কারিকুলামের বোর্ড বই পড়বো নাকি আগের গুলা? আচ্ছা, বই চেঞ্জ হয়েছে কিনা আমি এখন আসলে বলতে পারছি না, তবে আগেরটাই পড়া বেটার হবে, নবম দশম শ্রেণীর গণিত এবং বিজ্ঞান। এখন বই যদি চেঞ্জও করে, আমি লাস্ট গতবার যেটা দেখছিলাম যে অনেক ছোট করে ফেলছে, সো নতুন বই পড়েও মনে হয় ওরকম কাজ দিবে না। তো এই জন্য বলবো আগের গুলা যদি পড়েন, পুরাতন গুলা পড়লেই আপনার অনেক ভালো হবে। আর অবশ্যই গণিত করার সময় হচ্ছে একটু সিলেবাসটা দেখে নিবেন, BCS এর সিলেবাস, এবং আপনি নবম দশম শ্রেণী থেকে আপনি কোন চ্যাপ্টার গুলা করবেন। তবে আবার কিছু বিষয় আছে, দেখা যাচ্ছে যে যেটা আমি একটু আগেও বলছিলাম, এবার দেখলাম যে বিস্তৃতি থেকে কোশ্চেন দিয়েছে লিখিততে, এই জিনিসটা কিন্তু সিলেবাসে নাই। তবুও আপনি এরকম যদি বিগত প্রশ্নের সাথেও মিলাই দেখেন, তাহলে আপনি ওই চ্যাপ্টার গুলো আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। ইংরেজি লিটারেচার কিভাবে পড়লে ভালো মার্কস তোলা সম্ভব? আচ্ছা, ইংরেজি লিটারেচারের জন্য ওই যে অদিতির শরীফ স্যারের যে বইটা রয়েছিল, কনফিডেন্স থেকে প্রকাশ করা হয়েছিল, ওই বইটা যদি পড়েন, ওই বইটার প্রথম 3 কি মানে পৃষ্ঠার পরে একটা পেজ আছে, ওখানে উনি লিখে দিয়েছিল 8 থেকে 10 কিভাবে ভালো পাওয়া যায়। আপনি কাইন্ডলি যদি ওই পেজটা পড়েন আপনার সুবিধা হবে। আচ্ছা, আমি অভিযাত্রী কিনেছি, এটা কেমন? বাজারে মোটামুটি যত বই রয়েছে সব বই সেম, আপনি যেটাই পড়বেন ওইটা যদি ভালো করে পড়তে পারেন তাহলে সমস্যা হবে না, অভিযাত্রী আপনি পড়তে পারবেন, সমস্যা নেই। ভাই সাধারণ জ্ঞানের জন্য MP3 নাকি বেসিক ভিউ? এক একজন ক্যাডার ভাই এক এক বইয়ের কথা বলে, এই কারণে আমি কনফিউজ হয়ে আছি কোনটা কিনবো। হ্যাঁ, এটা আসলে কনফিউজিং বিষয়, আমি নিজেই 2টা পড়েছিলাম। তবে আমি এখন সবাইকে যে পরামর্শটা দিই, আপনি শুরু করেন MP3 দিয়ে। কারণ হচ্ছে শুরু করলে MP3 দিয়ে শুরু করলে আপনার কাছে বিষয়গুলো সহজ লাগবে, আপনি ধরতে পারবেন কোন জিনিসটা আপনার পড়তে হবে কিরকম, কারণ MP3 কিছুটা তুলনামূলক সহজ করে দেওয়া। এরপরে MP3 যদি আপনার ক্লিয়ার হয়ে যাও, এরপরে আপনি একটু যদি ডিটেলস জানতে চান, তাহলে আপনি এরপরে বেসিক ভিউ পড়তে পারেন। মানে আমি শুরুতে কাউকে বেসিক ভিউ পড়তে বলি না। তো আপনি যদি শুরুতে যদি অনেক ডিটেলস পড়তে পারেন বা আপনার ওইটা নিতে পারেন, সমস্যা না, আপনি বেসিক ভিউ পড়তে পারেন। আমার স্ট্র্যাটেজি ছিল এরকম, আমি আগে MP3 থেকে মোটামুটি পড়ে নিব, এরপরে আমি আরো ডিটেলস জানার জন্য এরপরে বেসিক ভিউ থেকে মোটামুটি দেখছিলাম। সো আপনি দুইটাই করতে পারেন। আর এই ক্ষেত্রে এসে আমি আরেকটা কথা বলবো, যে কোনো একটা বই ভালো করে পড়া।
মানে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে, এই যে ভাই বাংলা অভিযাত্রী কিনেছে, হয়তো আমার কথা শুনে উনি এরপরে অগ্রদূত কিনবেন। আমি বলবো না, আপনি এরকম একাধিক বইয়ের পিছনে না গিয়ে আপনি একটা বই ভালো করে বারবার শেষ করেন। একটা বই পড়লে সুবিধা হয় কি, কোথায় সমস্যা হচ্ছে ওটা আপনি মার্ক করে রাখতে পারবেন। আপনার কোথায় মানে ঝামেলা হয় এই জিনিসটা আপনি খুঁজে পাবেন, আপনার রিভিশন দিতে সুবিধা হবে। সো একটা বই যখন আপনি বারবার ভালো করে পড়বেন, তাহলে এটা হচ্ছে মাথায় ভালো করে গেঁথে থাকে। আমি যেটাতে বিশ্বাসী ছিলাম, আমি একই বই অনেকবার পড়তাম। সো এই ক্ষেত্রে আপনি যেই বই নিবেন ওই বই বারবার পড়তে পারেন। ওইটা ক্লিয়ার হইলে এরপর আরো নতুন ইনফরমেশন জানার জন্য, বা আপনার এই বইতে আছে কিন্তু নতুন আরেকটা বইতে নাই, এরকম কি টপিক রয়েছে ওই জিনিসটা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, এগুলা পরে পড়তে পারেন। তবে আমি বলবো শুরুতে প্রিপারেশন নেওয়ার সময় একটা বই বারবার পড়েন, তাহলে হচ্ছে আপনার প্রস্তুতিটা আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এই হচ্ছে কথা। এখন যদি আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার যে বিসিএস জার্নিটা ছিল, আমি মোটামুটি থার্ড ইয়ার থেকে আমি প্রিপারেশনটা শুরু করছিলাম। আমার মাথায় যখন আমার ওই ম্যাথসে যখন আমার বড় ভাইরা প্রস্তুতি নিত, তখন ওদের থেকে যখন দেখলাম, তখন হচ্ছে আমার এই আগ্রহটা আসে বিসিএস নিয়ে, মানে পড়াশোনা করার জন্য। আর সাথে হচ্ছে আমি যে কথাটা আগেও বলছিলাম, আমি অ্যাডমিশন টেস্টের সময় একটা ভুল করেছি। আমি প্রিপারেশনের জন্য সলিড আমার কোনো গাইডলাইন ছিল না, পাই নাই। ওই জন্য আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল আমি ওইটাতে যাইতে পারি নাই। সো আমি যখন জব প্রস্তুতি নেওয়া শুরু করছিলাম, তখন আমার মাথায় একটা জিনিসই সবসময় ছিল, এখন ফেসবুক হোক, আমার সিনিয়র বড় ভাই হোক, সবার থেকে আমি সাজেশন পাচ্ছি, কি পড়তে হবে আমি এটা জানতে পারছি। তাহলে এবার যদি আমি আমার এই জিনিসটা যদি আমি ক্র্যাক করতে না পারি, তাহলে এবার আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? সো এই যে আপনারা এখন আমাকে কোশ্চেন করতেছেন, বা ফেসবুকের অন্যান্য পেজে আপনারা অনেক লেখা পাবেন, ইউটিউবে এটা নিয়ে তো অসংখ্য ভিডিও আছে। এরকম অসংখ্য ফ্যাসিলিটিস এর মাঝেও যদি আপনার প্রস্তুতিটা যথাযথভাবে না নিতে পারেন, তাহলে আসলে এটা বলার আর কিছু থাকবে না। আমি তখন সবসময় এটা আমার মাথায় ছিল, আমি তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, তাহলে কেন আমার প্রস্তুতিতে ঘাটতি থাকবে, যে জিনিসটা আমি অ্যাডমিশন টেস্টের সময় পাই নাই। সো এই ভুলটা আমার আর এখন করা যাবে না। সো আপনারা এরকম একটা টার্গেট সেট করে নেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনারাও ভালো করতে পারবেন। ভাই আপনার বুক লিস্টটা যদি একটু শেয়ার করতেন। বুক লিস্টটা হচ্ছে এখন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বলতে গেলে তো সময় লাগবে। আপনি কাইন্ডলি যদি আমাকে একটা মেসেজ দেন, অথবা এই পেজে যদি আপনি একটা মেসেজ দেন, আপনাকে আমি আমার বুক লিস্টটা শেয়ার করে দেব ইনশাআল্লাহ, সমস্যা নেই। অথবা লাইভ শেষে আপনার কমেন্টটা আমি এখানে রিপ্লাই অ্যাড করে দিতে পারবো বুক লিস্টটা। আর বুক লিস্ট মোটামুটি বাজারে যত বই রয়েছে সবগুলাই মোটামুটি কাছাকাছি মানের। আপনি যে কোনো একটা যদি ভালো করে পড়েন, এটা মোটামুটি সমস্যাটা সমাধান হয়ে যাবে, ঝামেলা হবে না, যে জিনিসটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম। তবুও আপনি আমার বুক লিস্টটা চাইছেন, আমি এটা ইনশাল্লাহ দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমি আমার প্রস্তুতির যে বিষয়টার কথা বলছিলাম, তো আমার টার্গেট ছিল এরকম, আমার মাথায় এরকম প্রশ্ন আসতো যে এত পরিমাণ কম্পিটিশন, এই কম্পিটিশনের ভিতরে আসলে প্রিলিমিনারি পাস করা বা রিটেন পাস করে ক্যাডার হওয়া সম্ভব হবে কিনা, এই প্রশ্নগুলো আমার মাথায় আসতো সবসময়। তো আসলেও আমি সবসময় নিজেকে এটা বুঝ দিতাম যে কম্পিটিশন সবসময় থাকবে, আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। তবে আমি যেটা করতে পারি, আমি আমার সর্বোচ্চটা টুকু কি আমি দিচ্ছি কিনা এখানে প্রস্তুতি দিয়ে, আমার প্রিপারেশনে কোনো ঘাটতি আছে কিনা, থাকতেছে কিনা। কারণ আমার যদি প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকে, আমার যদি মাইন্ডসেটে কোনো সমস্যা থাকে, ওইটার জন্য সম্পূর্ণ দায়ী হব আমি, কম্পিটিশনের দোষ নাই। সো আমি আমার তরফ থেকে সর্বোচ্চটুকু দিব, এরপরে বাকি ফলাফল আল্লাহ যদি আমার কপালে রিজিকে রাখে হবে, না হইলে নাই, হবে না। সো আপনারা আপনাদের তরফ থেকে যতটুকু দেওয়ার সর্বোচ্চটুকু চেষ্টা করার, ওইখানে যেন কোনো ঘাটতি না থাকে। এই জিনিসটা যদি একটু খেয়াল রাখেন, তাহলে আপনাদের প্রস্তুতি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, মিজান খন্দকার ভাই কমেন্ট করেছেন, আপনি পড়াশোনা করেছেন কোথায় ভাইয়া? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমার ছিল। আমি বিবিএমবিএ কমপ্লিট করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা, তো আর একটা জিনিস যে হচ্ছে মাইন্ডসেট, মাইন্ডসেট বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। মানে আপনি প্রস্তুতি নেওয়ার সময় আপনি মাইন্ডসেট ধরে রাখতে হবে, হ্যাঁ আমি প্রিপারেশন নিব এবং আমার একটা টার্গেট আছে, আমি এটা অর্জন করেই মানে ছাড়বো ইনশাল্লাহ। এটার জন্য আমার যতটুকু পরিশ্রম করতে হয়, আমার যতটুকু সাধ্য আছে এতটুকু আমি করব। এরকম যদি আপনাদের একটা মাইন্ডসেট থাকে, আপনাদের যদি এরকম একটা মাইন্ডসেট থাকে, তাহলে ইজিলি আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই যে আমার আল্লাহ রহমতে আমি আমার অ্যাপিয়ার দিয়ে যে প্রথম বিসিএস ছিল, এটাতে আমার ক্র্যাক করে ফেলছি। আমার টার্গেট ছিল, আমার যদি প্রথম বিসিএস এ না হয়, ইনশাল্লাহ আমার 44-45 আমার হাতে ছিল। এরপর আমার টার্গেট ছিল আমি 46 আমি এমন ভাবে বিসিএস, মানে ওই 46 এমন ভাবে অংশগ্রহণ করবো যেন এটা আমার প্রথম বিসিএস, এরকম। সো এই হাল ছেড়ে দেওয়ার যে নাম মানসিকতাটা রয়েছে, মানে হাল ছাড়া যাবে না, এই মানসিকতাটা যদি আপনার ভিতর থাকে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার প্রথমটাতে না হোক দ্বিতীয়টাতে হয়ে যাবে, দ্বিতীয়টাতে না হোক তৃতীয়টাতে হয়ে যাবে। তো আমার মাথায় সবসময় এটা কাজ করতো,
এটাতে যদি হয় ভালো, না হলে আমার পরেরটা রয়েছে, পরেরটা না হলে আমি পরেরটা তো আমার সর্বোচ্চ চেষ্টা করব, 2-3টা দেওয়ার পরে চতুর্থটা তো গিয়ে আমি এমনভাবে চেষ্টা করব যেন এটা আমার প্রথম বিসিএস। এরকম যদি একটা মাইন্ডসেট থাকে, ইনশাআল্লাহ একটা না একটাতে আপনারা ক্র্যাক করে ফেলবেন। বেলাল হোসেন ভাই কমেন্ট করেছেন, ভাইয়া বাজারে যে বইগুলা চলে সেগুলা কি এক সিরিজেরটা নেওয়া ভালো নাকি আলাদা আলাদা নেওয়া ভালো হবে? আসলে বাজারে তো অসংখ্য বই রয়েছে, তবে সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন প্রকাশনীর বইগুলা ভালো ভালো বিভিন্নটা হয়। যেরকম বাংলার জন্য আমি অগ্রদূত পড়তাম, তারপরে হচ্ছে ওই যে জিকের জন্য এমপি3 পড়তাম, এরকম আবার ইংরেজির জন্য মাস্টার পড়তাম। তো এরকম একই সিরিজ যে আপনার সবগুলা পড়তে হবে ওরকম বাধ্যতামূলক না। যেই সিরিজে যে বইটা ভালো আপনি ওই সিরিজের ওই বইটা পড়তে পারেন। আচ্ছা, সয়েন ভাই কোন সেশন ছিল ভাই আপনার? আমার সেশন ছিল ভাইয়া 15-16। ওমর ফারুক আলিফ ভাই, প্রিলির জন্য কি কি বই পড়বো? প্রিলির জন্য ভাইয়া আমি আমার বুক লিস্টটা শেয়ার করে দিব, আপনি কাইন্ডলি যদি আমাকে একটা মেসেজ দেন অথবা লাইভ শেষ হইলে আমি আপনার এখানে কমেন্টে অ্যাড করে দিব প্রিলির জন্য কি কি বই পড়তে হবে। আচ্ছা, এই হচ্ছে। আর আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে গিয়ে এরপরে আরেকটা কথা বলবো আমি, ওই যে শুরুতে একটু করে বলার চেষ্টা করছিলাম, প্রিলিমিনারি এবং লিখিতর যে যৌথ প্রিপারেশনের যে বিষয়টা রয়েছে, আপনারা যদি এই দুইটা জিনিসটা যদি আগে থেকেই একটু যদি মানে দেখেন, প্রিলিমিনারির সাথে যদি লিখিতটা একটু দেখতে পারেন, তাহলে হচ্ছে লিখিততে যখন প্রস্তুতি নেওয়া শুরু করবেন তখন যে সিলেবাসটা অনেক বড়, সিলেবাসটা তখন মোটামুটি অত বড় মনে হবে না। কারণ হচ্ছে আমি প্রিপারেশন নেওয়ার সময় অনেক জিনিস খেয়াল করছিলাম এরকম, যে প্রিলিমিনারি এবং লিখিত অনেক টপিকেই সেম। মানে আমি যদি এটা প্রিলিমিনারির সময় যদি একটু খেয়াল করি, তাহলে হচ্ছে ওই জিনিসটা আমি যদি আরেকটু ডিপে গিয়ে পড়ি, একটু ডিটেলসে পড়ি, তাহলে এই জিনিসটা রিটেনে অনেক কাজ দেয়। যেরকম সংবিধান, সংবিধান প্রিলিমিনারি এবং লিখিত হুবহুব সেম। সো আপনি যখন প্রিলিমিনারি আপনি যখন পড়তে যাবেন, সাথে যদি আপনি লিখিত প্রশ্ন নিয়ে বিগত যে 4-5টা বিসিএস রয়েছে ওখানে যদি আপনি বিগত বিসিএস এর লিখিততে সংবিধান নিয়ে কি প্রশ্ন আসছে এই জিনিসটা যদি আপনি একটু চেক করেন, তাহলে দেখবেন যে আপনি ওই প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময় ওই টপিকে একটা আপনি জোর দিতে পারবেন, তখন আপনার কম্বাইন্ড প্রিপারেশনটা হয়ে যাবে। এভাবে প্রতিটা সাবজেক্ট যদি আপনি একটু কম্বাইন্ড প্রিপারেশন নিতে পারেন, তাহলে লিখিততে আপনি অনেক বেনিফিট পাবেন। মাহিন ভাই কমেন্ট করছেন, ভাইয়া ভাইবা বোর্ডের রেজাল্ট একটু খারাপ থাকলে কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হবে কিনা? 3.14 মাই রেজাল্ট ইকোনমিক্স। না ভাইয়া, কোনো সমস্যা নাই। 41তম বিসিএস আমার একজন বড় ভাই প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, ওনার রেজাল্ট খুব সম্ভবত 2.89 এরকম কোনো কিছু হবে। সো রেজাল্ট কোনো সমস্যা না। তবে আবার রেজাল্ট ভালো থাকলেও যে অনেক বেশি লাভ হবে ওরকম না। আমার রেজাল্ট 3.68 ছিল, তো আমি যে রেজাল্টের জন্য অনেক বেশি বেনিফিট পাইছি ওরকম আমি বলবো না। কারণ দুইটাই উদাহরণ রয়েছে, যাদের রেজাল্ট অনেক ভালো ওরাও ভালো করছে, যাদের রেজাল্ট ভালো না ওরাও ভালো করছে। সো এখানে হচ্ছে আসলে আপনি এখানে কতটুকু এক্সিকিউট করতে পারছেন, আপনার প্রিলিমিনারি লিখিত ভাইবা, মানে লিখিততে আপনি কত বেশি নাম্বার পাচ্ছেন বা ভাইভাতে আপনি কেমন পারফরমেন্স করছেন, এটার উপরে মূলত নির্ভর করবে। রেজাল্ট অত বেশি আশা করি সমস্যা হয় না। আচ্ছা, ওমর ফারুক আলিফ ভাই, প্রিলি লিখিতর জন্য কোন বইগুলো পড়বো? আমার কাছে প্রিলি লিখিত এবং ভাইবা তিনটা নিয়ে বুক লিস্ট রয়েছে, আমি আপনাকে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর যদি প্রশ্ন না থাকে তাহলে মোটামুটি আজকে এতটুকুই এখানে শেষ করতে পারি। তবে আবারও বলবো, প্রিপারেশনটা একটু আগ থেকে যদি শুরু করতে পারেন, আপনি যত আগে শুরু করতে পারবেন প্রতিযোগিতায় আপনি তত বেশি এগিয়ে যেতে পারবেন। আপনি আপনার সমস্যা দুর্বলতায় তত বেশি সময় দিতে পারবেন, ওইটা কেটে ওঠা তত বেশি সহজ হবে। আর যারা এখন অনার্সে রয়েছেন আপনাদের জন্য তো আমরা আমাদের ওই বিদ্যাশাসী ক্যারিয়ার থেকে একটা কোর্স অফার করতে যাচ্ছি, ওইটাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর যারা হচ্ছে অলরেডি ইতিমধ্যে 1-2টা বিসিএস দিয়ে দিয়েছেন ওনাদের জন্য আমি বলছিলাম, আপনাদের যদি মাইন্ডসেট ঠিক থাকে, আপনাদের কোথায় দুর্বলতা রয়েছে ওই ঘাটতিটা যদি আপনি খুঁজে বের করতে পারেন এবং ওইটা নিয়ে যদি কাজ করেন, ইনশাআল্লাহ পরেরটাতে হয়ে যাবে। এবং আপনারা আপনাদের মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য যদি আপনারা একদম হাল ছেড়ে দেওয়ার যে না মানসিকতাটা রয়েছে, তাহলে যদি ওভাবে লিখে থাকেন ইনশাআল্লাহ ভালো করবেন। আর ইনশাআল্লাহ সামনে ভিন্ন কোনো দিন আবার কথা হবে। আপনাদের যেহেতু আর কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, মহিবুল আল রাসুল ভাই, ভাইয়া 1 বছর প্রতিদিন 7 ঘন্টা করলে পড়লে হবে না? হবে মানে অনেক বেশি হবে। হবে না কেন? অবশ্যই হবে। 1 বছর যদি আপনি 7 ঘন্টা না, আমি আপনাকে বললাম 1 বছর যদি আপনি 6 ঘন্টা করে যদি পড়তে পারেন এবং কনসিস্টেন্সি বজায় রেখে, মানে একদম ধারাবাহিক যাই ঘটুক আপনি প্রত্যেকদিন বই নিয়ে বসবেন, এরকম যদি আপনি 1 বছর না 7-8 মাস 8-9 মাস যদি আপনি 6 ঘন্টা করে যদি আপনি লেগে থাকেন, ইনশাআল্লাহ আপনার প্রিপারেশন অন্য লেভেলে পৌঁছে যাবে।
চয়ন ভাই, আপনি কি ব্যাংকে এক্সাম দিয়েছিলেন ভাইয়া? হ্যাঁ, আমি ব্যাংকেও এক্সাম দিয়েছিলাম। আমার মোটামুটি ৬-৭টা লিখিত দেওয়া আছে ব্যাংকে। তো ব্যাংকের প্রিপারেশনের ক্ষেত্রে হচ্ছে আমি ওই যে বিসিএস এর ৪৩তম সময় যে আমি প্রিপারেশনটি নিয়েছিলাম, ওইটাই আমার অনেক কাজে দিয়েছিল। সো আমি বলবো প্রিপারেশন একবার নেন, ৭-৮ মাসের একটা সলিড প্রিপারেশন নেন, ভালো করে একবার প্রিপারেশন নেন, ওইটা ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।